আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফরেনসিক মেডিসিন ক্লাসের প্রিয় উপস্থিতি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা ফরেনসিক মেডিসিন থেকে দুইটা টপিক নিয়ে পড়ব। একটা হচ্ছে অ্যাব্রেশন আর একটা হলো ব্রুইসেস। ইতিপূর্বে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বলতে গেলে আরেকটু রিভাইজ করবো আমরা এই দুইটা বিষয়। অ্যাব্রেশন বলতে আসলে আমরা কি বুঝি? আমরা ছবি দেখে অনেকটা আঁচ করতে পারছি। এখানে অ্যাব্রেশনের বেশ কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে। অ্যাব্রেশন হচ্ছে এক ধরনের ডিস্ট্রাকশন। An abrasion is a destruction of the skin which usually involves the superficial layers of the epidermis only. Abrasions are caused by friction of the skin against some rough or sharp surface, resulting in the scraping away of superficial portions of the epidermis. রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? এখানে বলা হচ্ছে যে এটা ডিস্ট্রাকশন অফ দ্য স্কিন, অর্থাৎ স্কিনের একটা ডিস্ট্রাকশন। এখানে স্কিন আহত হয় এবং সুপারফিশিয়াল লেয়ারটা আহত হয়, যেটাকে আমরা ইপিডার্মিস বলি। অর্থাৎ আমাদের স্কিনের যে লেয়ারগুলো আছে একদম বাইরের দিকে যে লেয়ারটা আছে সেই ইপিডার্মিস লেয়ারটার মধ্যে ডিস্ট্রাকশন ঘটে। এখানে এটা ঘষার কারণে হতে পারে, খসখসে কিছুর সাথে, তীক্ষ্ণ কিছুর সাথে আমাদের স্কিনে যখন আঁচড় লাগে, ঘষা লাগে, তখন আমাদের সুপারফিশিয়াল যে পোর্শন আছে স্কিনের ইপিডার্মিস, সেখানে অ্যাব্রেশন ঘটে থাকে। তাহলে আমরা অ্যাব্রেশনের ডেফিনেশনটা কিভাবে দিতে পারি? আমরা এভাবে বলতে পারি যে কোনো কঠিন অমসৃণ বস্তুর দেহের ত্বকের সাথে যদি সজোরে ঘর্ষণ ঘটে, ফলে যে ক্ষতের সৃষ্টি হবে বা ছাল উঠে যাবে, তাকে আমরা বলবো ঘর্ষণজনিত ক্ষত বা অ্যাব্রেশন। তাহলে এখানে আমাদের স্কিনের কোন লেয়ারটা মূলত আহত হয় সেটা হলো এপিডার্মিস বা এপিথেলিয়াল স্তর। এখন আমরা যদি অ্যাব্রেশনের কজগুলো যদি আমরা দেখি, আমরা অনেকগুলো কারণ কিন্তু পাই এখানে। অ্যাব্রেশন হতে পারে লাঠির আঘাতে, ভোঁতা অস্ত্র দ্বারা যদি কোনো আঘাত করা হয়, সেক্ষেত্রে অ্যাব্রেশন ঘটতে পারে। এরপর হলো প্রচণ্ডভাবে ঘুষির আঘাতেও কিন্তু অ্যাব্রেশন ঘটতে পারে। এবং আছাড় খেয়ে পড়ে যাওয়ার পরে দেহের কোনো অংশে অ্যাব্রেশন ঘটতে পারে। নখের আঁচড়ের কারণেও অ্যাব্রেশন ঘটতে পারে। তারপর হচ্ছে যে কোনো ধরনের বাইটিং, সেটা বিভিন্ন রকম অ্যানিমেলসের বাইট হতে পারে, যে কোনো ধরনের বাইটিংয়ের কারণেও অ্যাব্রেশন ঘটতে পারে। এবং হচ্ছে কোনো একটা উঁচু জায়গা থেকে যদি কেউ পড়ে যায়, সে পতনজনিত কারণেও কিন্তু অ্যাব্রেশন হতে পারে। তো অ্যাব্রেশনের যদি আমরা দেখি বা ধরন যদি আমরা দেখি, আমরা তিন ধরনের ধরন আমরা দেখি। একটা হলো হেমিসাইডাল, একটা হলো অ্যাক্সিডেন্টাল, আরেকটা হলো সুইসাইডাল। এই তিন ধরনের, অর্থাৎ হত্যামূলক, দুর্ঘটনামূলক এবং আত্মহত্যামূলক। এখন যদি মৃত্যুর আগে যদি শরীরে কোনো অ্যাব্রেশন ঘটে এবং মৃত্যুর পরে যদি শরীরে কোনো অ্যাব্রেশন ঘটে, সেক্ষেত্রে কিন্তু কিছু পার্থক্য দেখা যায়। প্রাক মৃত্যু বা অ্যান্টিমর্টেম যে অ্যাব্রেশন, সেখানে আমরা দেখি যে রক্ত সঞ্চালন বৃদ্ধির একটা চিহ্ন পাওয়া যাবে। কিন্তু মৃত্যু পরবর্তী যদি কোনো ডেড বডিতে যদি কোনো আঘাত লাগে, অ্যাব্রেশন ঘটে, সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধির কোনো চিহ্ন আমরা দেখব না। তারপর অ্যান্টিমর্টেমের ক্ষেত্রে রক্তরস নির্গমন হয় এবং পোস্টমর্টেমের ক্ষেত্রে রক্তরসের নির্গমন ঘটে না। আর জীবিত অবস্থায় যদি অ্যাব্রেশন ঘটে, সেক্ষেত্রে সেখানে এসকেপ তৈরি হবে, এসকেপ গঠন করবে। যদি ডেড বডিতে কোনো অ্যাব্রেশন ঘটে, সেক্ষেত্রে কোনো এসকেপ গঠন হবে না। আর প্রাক মৃত্যুর ক্ষেত্রে যেটা ঘটে অ্যাব্রেশনের ক্ষেত্রে, মামরি পড়বে। কিন্তু মৃতদেহে যদি কোনো ঘষা লাগিয়ে কোনো অ্যাব্রেশন ঘটে, সেখানে কোনো মামরি পড়বে না। আর প্রাক মৃত্যু বা অ্যান্টিমর্টেম অ্যাব্রেশনের ক্ষেত্রে ঘর্ষণের জায়গায় ত্বকের নিচে একটা কোনো রকম দাগ পাওয়া যাবে না। আর মৃত্যু পরবর্তী বা পোস্টমর্টেমের ক্ষেত্রে যে অ্যাব্রেশন ঘটে, সেখানে ক্ষতস্থান দাগযুক্ত থাকবে। আর হলো ঘর্ষণজনিত ক্ষতের চারপাশে প্রদাহের চিহ্ন থাকবে। এটা যদি প্রাক মৃত্যুর ক্ষেত্রে যদি হয় এবং সেখানে রিপেয়ারের চিহ্ন, ধরেন আমরা যখন আমাদের স্কিনে যখন কোনো একটা ঘষা লাগে, তখন সেটা কিন্তু রিপেয়ার হয়।
কিন্তু একটা ডেড বডির ক্ষেত্রে বা মরে যাওয়ার পরে যদি ডেড বডিতে কোনো ঘষা লাগে সেখানে কিন্তু রিপেয়ার হবে না, সেখানে সেল ডিভিশন হবে না। আচ্ছা, এখন ক্রিমিনাল অ্যাব্রেশন অর্থাৎ মারামারির ক্ষেত্রে বা কেউ কাউকে হত্যা করার জন্য বা কেউ কাউকে যখন ইনজুরি করে অ্যাব্রেশন যখন ঘটে সেক্ষেত্রে তখন কিন্তু সেটা ক্রিমিনাল অ্যাব্রেশন বলা হচ্ছে। এই ক্রিমিনাল অ্যাব্রেশনের চিকিৎসা আইন বিষয়ক কিন্তু গুরুত্ব আছে। তাহলে আমরা এখানে তিন ধরনের দেখলাম, একটা হলো নরহত্যামূলক বা মার্ডার যেটা, আরেকটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল, আরেকটা হলো আত্মহত্যামূলক বা সুইসাইডাল। তাহলে তিন ধরনের আমরা দেখেছি অ্যাব্রেশনের ধরন। তাহলে এই ধরনগুলো যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এটার উপর নির্ভর করে অপরাধের বিষয় এবং মাত্রা সম্পর্কে আমরা অবহিত হতে পারবো। যেমন আমরা যখন দেখব যে কারো মুখে, ঠোঁটে, নাকে, বুকে অ্যাব্রেশনের কারণে ক্ষত হয়ে গেছে, এরকম যদি ক্ষত দেখি আমরা তখন আমরা বুঝতে পারবো যে ডেড বডির ক্ষেত্রে যে এই এই মানে ভিকটিমকে বিশেষ করে সাফোকেশন করে মারা হয়েছে, অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর যদি আমরা কারো স্থনে, বাহুতে, তারপর উরুর দিকে এবং স্ত্রীর যদি গোপনাঙ্গে যদি কোনো একটা ঘর্ষণজনিত যদি আঘাত যদি আমরা দেখি, অ্যাব্রেশন যদি দেখি, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা সম্ভবত এটা একটা রেপ কেস, একটা ধর্ষণজনিত একটা বিষয় এখানে নির্দেশ করছে। আর যদি আমরা কোনো একটা ডেড বডিতে যদি গলার দিকে যদি আমরা ঘষার কারণে ক্ষতের চিহ্ন যদি আমরা দেখি তখন আমরা ধরে নিতে পারি যে এটা হতে পারে হয় গলা টিপে মারা হয়েছে, নয় ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। এরপর যদি আমরা দেখি যে কোনো একটা মেল ডেড বডির ক্ষেত্রে যে পেনিসের অগ্রভাগে ঘর্ষণজনিত ক্ষত, তখন আমরা ধরে নিতে পারি যে সডমি অথবা ধর্ষণ হতে পারে মেলের ক্ষেত্রে। আর দেহের বিভিন্ন স্থানে যদি অনেকগুলো ঘর্ষণজনিত ক্ষত থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে সড়ক দুর্ঘটনার কারণে এই ধরনের ক্ষত হয়েছে অথবা গাড়ি চাপার কারণে মারা গেছে। পিঠের দিকে যদি বিস্তৃত ভাবে ঘর্ষণজনিত আঘাত আমরা দেখি তখন আমরা ধরে নিতে পারি যে এই ব্যক্তিটাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, এই কারণে পিঠে এই ধরনের অ্যাব্রেশন বা ঘর্ষণ জনিত দাগের সৃষ্টি হয়েছে। তো মোটামুটি অ্যাব্রেশন হলো এতটুকুই আলোচনা আমাদের। আমাদের সেকেন্ড যে আজকের যে টপিক সেটা হলো ব্রুইশ বা থেতলানো। তাহলে আমরা ব্রুইশ বা থেতলানো বলতে আমরা কি বুঝি, আমরা একটু স্লাইডটা একটু পড়ব। ইন forensics, bruises as injuries take an important part in the interpretation of the causes of death. তাহলে কিন্তু থেতলানোর কারণে কিন্তু আমরা ফরেন্সিকে দেখি যে অনেক ক্ষেত্রে মৃত্যু ঘটে। এবং since activating the inflammatory response of the body in their formation, histological analysis of the bruised tissue can provide data on the determination the time when the injury occurred. তাহলে আমরা ব্রুইশ বলতে কি বলছি, ব্রুইশ হচ্ছে এক প্রকার ক্ষত। ব্রুইশটা কি, তাহলে ব্রুইশ হচ্ছে এক প্রকার ক্ষত যেটা কোনো ভোঁতা অস্ত্র দ্বারা প্রচণ্ড আঘাতের ফলে অথবা গোলাকার মসৃণ বস্তুর উপর পতিত হওয়ার কারণে সৃষ্টি হয়। কোনো একটা ভোঁতা অস্ত্র দ্বারা প্রচণ্ড যদি আঘাত লাগে অথবা যদি গোলাকার কোনো মসৃণ বস্তুর উপর কেউ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু থেতলে যাওয়ার একটা চান্স থাকে। এবং আমাদের স্কিনের উপরের দিকে যেহেতু আঘাত লাগে সেটা অনেক সময় বিদীর্ণ হয়ে যেতে পারে, অনেক সময় আমাদের ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যেতে পারে এবং ব্লাড বের হয়ে আমাদের স্কিনের নিচে জমে যেতে পারে। এখন ব্রুইশ বা থেতলানোর ধরন যদি আমরা দেখি সেটা অ্যাক্সিডেন্টাল ধরন হতে পারে, সেটা হোমোসাইডাল ধরন হতে পারে, সেটা সুইসাইডাল ধরন হতে পারে, অর্থাৎ দুর্ঘটনার কারণে হতে পারে, এটা হত্যার উদ্দেশ্যে হতে পারে, আত্মহত্যার উদ্দেশ্যেও শরীরে ব্রুইশ বা ক্ষত থেতলানো অবস্থা দেখা দিতে পারে। এই ধরনের অবস্থা স্কিনের মধ্যে রক্ত জমে যায়। এখন ব্রুইশ বা থেতলানোর কারণগুলো যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লাঠি বা লোহার ডান্ডা দিয়ে যদি জোরে আঘাত করা হয়, যদি বাঁশ দিয়ে যদি ডলা দেওয়া হয়, জুতা দিয়ে যদি কিক করা হয়, লাথি দেওয়া হয়, চাবুকের আঘাত, দড়ি বা কর্ডের আঘাত, যে কোনো ভোঁতা অস্ত্রের আঘাত, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কারণেও কিন্তু হতে পারে এই ধরনের অবস্থা। এখন ব্রুইশের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেখানে আমরা দেখব যে ত্বকের উপরিভাগের কোনো
অংশ বিদারণ হবে না। রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, রক্ত বের হতে পারে। চামড়ার নিচে আঘাতপ্রাপ্ত জায়গায় কোষ বিদারিত হতে পারে। আঘাতপ্রাপ্ত স্থানের চামড়ার নিচে রক্ত জমা হতে পারে, কিন্তু বাইরে আসবে না। এখন অ্যান্টিমর্টেম এবং পোস্টমর্টেম ব্রুইসের পার্থক্য যদি আমরা দেখি, অ্যান্টিমর্টেমে আমরা দেখি যে এটাতে স্ফীতি পাওয়া যায়, এবং পোস্টমর্টেমের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো স্ফীতি পাওয়া যায় না। অ্যান্টিমর্টেমের ক্ষেত্রে আমরা দেখি এপিথেলিয়াম কোষের ক্ষতি হয়, আর পোস্টমর্টেম ব্রুইস যদি ঘটে, অর্থাৎ মৃত্যু পরবর্তী মৃতদেহে যদি কোনো একটা ব্রুইস ঘটে, সেক্ষেত্রে কিন্তু এপিথেলিয়াম কোষের ক্ষতি হয় না। এরপর অ্যান্টিমর্টিয়ামের ক্ষেত্রে, অ্যান্টিমর্টেম বা প্রাক মৃত্যু ক্ষেত্রে যদি ব্রুইস ঘটে, সেক্ষেত্রে কোষের ভিতরে নির্গত রক্ত পাওয়া যাবে, কিন্তু মৃত্যু পরবর্তী ব্রুইসের ক্ষেত্রে কোষের ভিতরে নির্গত রক্ত পাওয়া যাবে না, অর্থাৎ ঠিক বিপরীত একটা অবস্থা। অ্যান্টিমর্টেম বা প্রাক মৃত্যুর ব্রুইসের ক্ষেত্রে কোষের মধ্যে রক্ত জমাট অবস্থায় পাওয়া যাবে, কিন্তু মৃত্যু পরবর্তী পোস্টমর্টেম ব্রুইসের ক্ষেত্রে কোষের মধ্যে রক্ত জমাট অবস্থায় পাওয়া যাবে না। অ্যান্টিমর্টেম বা প্রাক মৃত্যু ব্রুইসের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত স্থানের বর্ণের পরিবর্তন পাওয়া যাবে, আর মৃত্যু পরবর্তী বা পোস্টমর্টেম ব্রুইসের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত স্থানের বর্ণ পরিবর্তন হবে না। প্রকৃত ব্রুইস এবং অপ্রকৃত ব্রুইসের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, আমরা দেখব যে ত্বকের উপরে প্রকৃত ব্রুইসের ক্ষেত্রে কোনো প্রকার ফোস্কা থাকবে না, অপ্রকৃত ব্রুইসের ক্ষেত্রে ফোস্কা থাকবে। প্রকৃত ব্রুইসের ক্ষেত্রে উত্তেজক তরল পদার্থের গড়িয়ে পড়ার কোনো নিদর্শন আমরা দেখব না। অপ্রকৃত ব্রুইসের ক্ষেত্রে আমরা উত্তেজক তরল পদার্থের গড়িয়ে পড়ার স্থানগুলোতে দাগ চিহ্নের সৃষ্টি হতে দেখব। প্রকৃত ব্রুইসের ক্ষেত্রে ক্ষতের প্রান্তদেশ অনিয়মিত এবং অদৃশ্যমান থাকতে দেখব, আর অপকৃত ব্রুইসের ক্ষেত্রে ক্ষতের প্রান্তদেশ নিয়মিত এবং সুদৃশ্য থাকতে দেখব। প্রকৃত ব্রুইসের ক্ষেত্রে একাইমোসিসের বৈশিষ্ট্য যেমন রঙের পরিবর্তন নির্ণয় করা যাবে, অপকৃত ব্রুইসের ক্ষেত্রে রঙের পরিবর্তন পাওয়া যাবে না। ক্ষতের নিচে রক্ত পাওয়া যাবে প্রকৃত ব্রুইসের ক্ষেত্রে, অপকৃত ব্রুইসের ক্ষেত্রে ক্ষতের নিচে কোনো প্রকার নির্গত রক্ত পাওয়া যাবে না। তাহলে আজকে আমাদের টপিক ছিল অ্যাব্রেশন এবং ব্রুইস। আমরা অ্যাব্রেশন এবং ব্রুইস নিয়ে পড়লাম। এখানে ব্রুইসের একটা ডেফিনেশন অ্যাড করেছি, একটু পড়ি আমরা স্লাইডটা। হোয়াট ইজ দ্য মেডিকেল ডেফিনেশন অফ এ ব্রুইস? Ichthyosis is the medical term for a bruise. A bruise or contusion is skin discoloration from damage, অর্থাৎ ড্যামেজের কারণে বা ক্ষতির কারণে স্কিন যদি ডিসকলারেশন হয়ে যায়, স্কিনের স্বাভাবিক যে কালার, সে কালার যদি বিকৃতি হয়ে যায়, লেকিং ব্লাড ভেসেল আন্ডারনিথ ইউর স্কিন, অর্থাৎ চামড়ার নিচে, স্কিনের নিচে যদি ব্লাড ভেসেল থেকে রক্ত বের হয়ে সেখানে যদি চলে আসে, জমে যায়, কালো শিরা পড়ে যায়, ইভেন দো দেয়ার্স ব্লাড পুলিং আন্ডারনিথ ইউর স্কিন, ইউ ওন্ট হ্যাভ এনি এক্সটার্নাল ব্লিডিং আনলেস ইউর স্কিন ব্রেকস ওপেন, অর্থাৎ বাইরের দিকে কোনো ব্লিডিং হবে না, চামড়ার নিচে রক্ত জমে যাবে। এই ধরনের একটা অবস্থা হলো ব্রুইস বা থেতলে যাওয়া। তো আমরা যদি অ্যাব্রেশন এবং ব্রুইসের মধ্যে পার্থক্যগুলো যদি একটু দেখি, আমরা যদি একপাশে অ্যাব্রেশনকে রাখি, অ্যাব্রেশনকে আমরা বলতে পারি ঘর্ষণজনিত ক্ষত, ব্রুইসকে আমরা বলতে পারি থেতলানো ক্ষত। অ্যাব্রেশনটা কি? অ্যাব্রেশনটা হলো এটাতে ত্বকের এপিথেলিয়াল স্তরের বিকৃতি ঘটবে। ব্রুইসের ক্ষেত্রে ত্বকের নিচে আঘাতপ্রাপ্ত স্থানের কোষ বিদারিত হবে। অ্যাব্রেশনের ক্ষেত্রে ক্ষত হতে রস বের হবে, ব্রুইসের ক্ষেত্রে রক্তরস নির্গত হবে না। অ্যাব্রেশনের ক্ষেত্রে ঘর্ষণের স্থানে ত্বকের উপর ক্ষত সৃষ্টি হবে, ত্বকের নিচে কোনো প্রকার দাগ পাওয়া যাবে না। আর ব্রুইসের ক্ষেত্রে ত্বকের নিচে কোষের মধ্যে নির্গত রক্ত জমাট অবস্থায় পাওয়া যাবে। অ্যাব্রেশনের ক্ষেত্রে আমরা দেখব রক্ত সঞ্চালন বৃদ্ধির চিহ্ন পাওয়া যায়, ব্রুইসের ক্ষেত্রে আমরা দেখব রক্ত সঞ্চালন বৃদ্ধির চিহ্ন পাওয়া যাবে না। অ্যাব্রেশনের ক্ষেত্রে আমরা দেখব ক্ষতের উপর মামরি পড়বে, ব্রুইসের ক্ষেত্রে আমরা দেখব যে ক্ষতের উপর মামরি পড়বে না। অ্যাব্রেশনের ক্ষেত্রে আমরা দেখব চর্মের বিদারণ ঘটবে, চর্ম ফেটে যেতে পারে, আর ব্রুইসের ক্ষেত্রে আমরা দেখব চর্ম বিদারণ হবে না, অর্থাৎ শুধুমাত্র থেতলে যাবে। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। যে সকল শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম। রেকর্ডিং অফ করে দিতে পারেন।
হ্যালো।